এই কেয়ারটেকার বিষয়টার সাথে দুইটা সংবিধানের সংশোধনী জড়িত। একটা হচ্ছে 13 অ্যামেন্ডমেন্ট 1996 সালে। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে বেগম খালেদা জিয়া সরকার এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করেছিল, এবং আওয়ামী লীগ তারা দীর্ঘদিন আন্দোলন করেছিল এটা অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে। পরবর্তীতে একটা কোর্টের রায়ের উপর ভিত্তি করে বা এটাকে অজুহাত দেখিয়ে এটা বাতিল করা হলো। কিন্তু এর ভেতরে কিছু রাজনৈতিক বিষয় আমরা দেখতে পাই। কিভাবে? যে কেয়ারটেকার সরকার, এটা 13 অ্যামেন্ডমেন্ট, এটা চ্যালেঞ্জ করা হয়েছিল 2004 সালে। জনাব সলিমুল্লাহ নামের একজন সুপ্রিম কোর্টের আইনজীবী এটাকে চ্যালেঞ্জ করেছিলেন। হাইকোর্ট ওনার রিটটি খারিজ করে দেয়। হাইকোর্ট বলে যে এটা গণতন্ত্র সাথে সাংঘর্ষিক নয়, এটা সংবিধান সম্মত। তো হাইকোর্ট ডিভিশন এই রায় দেওয়ার পরে এটা আপিল করা হয় 2005 সালে, এবং এই আপিলটা ঝুলেছিল প্রায় 6 বছর। 2010 সালে জনাব চিফ জাস্টিস, ফরমার চিফ জাস্টিস ABM খায়রুল হক সাহেব, উনি 2010 সালের 30 সেপ্টেম্বর বাংলাদেশের প্রধান বিচারপতি পদে শপথ নেন, এবং 1 অক্টোবর 2010 থেকে তিনি কোর্টে প্রধান বিচারপতি হিসেবে বিচার কার্য শুরু করেন। এর আগে 2010 সালের জুলাই মাসের 21 তারিখ একটা বিশেষ কমিটি তৈরি করা হয়, যে একটা সংবিধান সংশোধন করা হবে। সংবিধান কেন সংশোধন করা হবে? এর আগে পঞ্চম সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করেছিল, এবং আওয়ামী লীগ তারা কিছু কথা বলেছিল যে তাদের ধর্মনিরপেক্ষ চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, এই বিষয়গুলো সংবিধানে নিয়ে আসবে। এটার কথা বলে তারা একটা কমিটি তৈরি করে। ওই কমিটি তৈরির পেছনে কিন্তু তত্ত্বাবধায়ক বাতিল করা হবে এই কথাগুলো আসে নাই। এই কমিটি প্রথম সংবিধান তারা কি কি পরিবর্তন করবে তার জন্য আলোচনা শুরু করে 2011 সালের মার্চ মাসে। কমিটিটা হয় 2010 জুলাইয়ে। খায়রুল হক সাহেব প্রধান বিচারপতি হন 30 সেপ্টেম্বর 2010। আর কমিটিতে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু আলোচনায় আসে 2011 সালের মার্চ মাসে। এবং 2011 সালের এপ্রিল মাসের 27 তারিখ প্রধানমন্ত্রী ওই কমিটির সাথে দেখা করেন, এবং তিনি প্রথম বলেন যে জনগণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এভাবে চায় না। তারপরে তিনি এটাকে সংস্কারের একটা কথা বলেন। 2011 সালের মে মাসের 29 তারিখ, এর আগে একটা ঘটনা ঘটে। ঘটনাটা হচ্ছে যে 2011 সালের 1 মার্চ এই যে মামলাটা পেন্ডিং ছিল, তত্ত্বাবধায়ক সরকারের মামলা, এই মামলাটা আপিল বিভাগের শুনানি শুরু হয়। মাত্র 10 দিনে এত গুরুত্বপূর্ণ মামলাটা শুনানি শেষ হয়ে যায়, এবং মে মাসের 10 তারিখ, 2011 সালের মে মাসের 10 তারিখ একটা শর্ট অর্ডারের মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে অসাংবিধানিক ঘোষণা করা হয়। তবে বলা হয় যে পরবর্তী দুইটা ইলেকশন যা রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এবং নেসেসিটি গ্রাউন্ডে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে 10 মে 2011। 18 মে 2011 জনাব খায়রুল হক সাহেব বিচারপতি পদ থেকে অবসর নেন। অবসর নেওয়ার মাত্র 8 দিন আগে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অসাংবিধানিক ঘোষণা করে একটা শর্ট রায় দেন। 29 মে 2011 কমিটি, ওরা যে সংসদীয় কমিটি, এই 15 জন সদস্য ছিলেন। 15 জনের 12 জন আওয়ামী লীগের, 3 জন হচ্ছে তাদের মহাজোটের অন্য শরিক। চেয়ারম্যান ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী এবং কো চেয়ারম্যান ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। তো এই কমিটিতে তারা বলে যে আমরা শর্ট অর্ডার পেয়েছি, ফুল জাজমেন্ট পাওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আলোচনা হবে। তবে 29 মে 2011 তারা কিছু আলোচনা করে, বলে যে দুইটা ব্যাপারে তাদেরকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় সংস্কার আনতে হবে। কি? একটা হচ্ছে যে এর মেয়াদ সুনির্দিষ্ট করে দিতে হবে মাত্র 90 দিন। আরেকটা হচ্ছে যে এই তত্ত্বাবধায়ক সরকার কোনো ফরেন ট্রিটি বা বাইলেটারাল ট্রিটি এগুলো যাতে না করে তার জন্য বিধিনিষেধ আরোপ করা হবে। এই কমিটি তাদের রিপোর্ট দেওয়ার আগে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন, এবং সাক্ষাতের পরে তারা কিছু তাদের মতামত পরিবর্তন করেন। জুন মাসের 5 তারিখ 2011 সাল তারা রিপোর্টটা প্রদান করেন, এবং রিপোর্টে 51টা সুপারিশ তারা করেন, কিন্তু সেখানে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সুপারিশ করেন নাই। কিন্তু 2011 সালের 25 জুন সংসদে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে পঞ্চদশ সংশোধনীর বিলটা উত্থাপন করা হয়, এবং ওই দিনই বিলটা পাশ হয়। এবং এখানে ওই সংসদেও পর্যাপ্ত আলাপ আলোচনা হয়ই নাই, একদিনে পাশ হয়ে গেছে। কিন্তু শর্ট অর্ডার দেওয়ার 16 মাস পরে 2012 সালের সেপ্টেম্বর মাসে এটা ফুল জাজমেন্ট আসে, এবং ফুল জাজমেন্টে জনাব খায়রুল হক সাহেব সই করেন তিনি প্রধান বিচারপতি পদ ছাড়ার 16 মাস পর।
অবসরে গিয়ে তিনি ওই রায়টা লিখেছেন। এখন এখানে কি দেখা যায়, ফুল জাজমেন্টে তিনি ওই শর্ট অর্ডার থেকে একটা পরিবর্তন করে নিয়ে আসছেন। পরিবর্তনটা কি? শর্ট অর্ডারে উনি বলেছিলেন যে পরবর্তী দুইটা ইলেকশন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে, যা রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে, এবং উনি বলেছেন যে রাষ্ট্রের সিকিউরিটি এটা হচ্ছে সর্বোচ্চ আইন, এবং রাষ্ট্রের নেসেসিটির প্রয়োজনে যেটা আনলফুল সেটা লফুল হতে পারে। কিন্তু উনি ফুল জাজমেন্টে বলেছেন সংসদ যদি মনে করে তাহলে পরবর্তী দুটি ইলেকশন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। কিন্তু শর্ট অর্ডারে উনি এই সংসদের যে অনুমোদন লাগবে বা সংসদ যদি মনে করে এই কথাটা বলেন নাই। উনি বলেছিলেন যে এমনিতেই হতে পারে। এটা এই পরিবর্তনটা করে উনি সংসদের কথাটা বলেছেন। এবার আসেন এই জাজমেন্টটা আসলে কি বিষয়গুলো ছিল। তো জাজমেন্টে আসার আগে আমি সরকার যে পঞ্চদশ সংশোধনীটা সংসদে করেছে, মানে বাতিল করেছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক, সেটা কেন আনডেমোক্রেটিক বা অগণতান্ত্রিক সেই আমরা একটু আলোচনায় নিয়ে আসি। প্রথমত, আমাদের সংবিধান সংশোধন করতে গেলে আগে একটা গণভোটের বিধান ছিল, এটাকেও বাতিল করে দিয়েছে, যে জনগণের একটা মতামত কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংশোধন করতে গেলে নিতে হয়, সেটাকে তারা বাতিল করে দিয়েছে। এরপরে তো আর জনগণের মতামত নেওয়ার উপায় আর রাখলো না। এরপরে কি হলো, যে আপনি সংবিধান সংশোধন করবেন, এই ম্যান্ডেটটা কেন, আমার 2/3 মেজরিটি আছে, কিন্তু আপনি কি নির্বাচনের আগে বলেছিলেন যে আমি ক্ষমতায় গেলে এগুলো এগুলো পরিবর্তন করব? মানে ইশতেহারে এই কথাটা ছিল কিনা? আওয়ামী লীগের 2008 সালের নির্বাচনী ইশতেহারে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের কথা ছিল না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিবে এই কথা বললে জনগণ তাদেরকে ভোট দিত না, এটা তারা বুঝতে পেরেছিল। কিন্তু তারা এটা ইশতেহারে না থাকার পরেও এসে এটাকে বাতিল করেছে। দ্বিতীয়ত, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আনা হয়েছিল একটা স্পেসিফিক কনটেক্সটের বিবেচনায়, যে বাংলাদেশে এইভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এতটা ইন্টিগ্রিটি সম্পন্ন না। ইউএসএ, ইউকে, এমনকি প্রতিবেশী ইন্ডিয়া যেভাবে দেখা যায়, আমাদের প্রতিষ্ঠানগুলো অতটা শক্তিশালী না। তো সুতরাং একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার থাকলে ভোট গ্রহণ এটা সুষ্ঠু হবে এবং ভোটদান নিরাপদ হবে ক্যান্ডিডেট এবং ভোটার সবার জন্য, এবং জনগণ এটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল। কিন্তু সেই কনটেক্সটটা বিবেচনা না করেই সম্পূর্ণ তাত্ত্বিকভাবে এটাকে বাতিল করে দেওয়া হয়েছে। এরপরে কেয়ারটেকার 1996 সালে এসেছিল জাতীয় ঐক্যমত্য বা ন্যাশনাল কনসেনসাসের উপর ভিত্তি করে, সব দল এখানে একমত পোষণ করেছিল। কিন্তু এখানে সব দল এটাকে রাখতে চেয়েছে, শুধু একটা মাত্র দল, এমনকি তাদের সংসদের পার্লামেন্টারি কমিটি, তারাও এটাকে বাতিল করতে বলে নাই। কেবলমাত্র দলীয় হাইকমান্ড অথবা প্রধানমন্ত্রীর ইচ্ছা এটাকে বাতিল করে সংসদে একটা বিল পাস হয়েছে। এবং এটা বাতিল হওয়ার আগে থেকে, যখন থেকে বলা হচ্ছিল বাতিল হবে, সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত শুধুমাত্র এটার জন্য দেশে আন্দোলন হয়েছে, এবং এই আন্দোলনে অনেক দেশের ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষ আহত নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, অনেক কিছু হয়েছে। তো এই গণতন্ত্র বলতে কি বোঝায়? মানুষের ইচ্ছাকে উপেক্ষা করে এই যে কাজটা করা হলো, সেটা অবশ্যই আনডেমোক্রেটিক। যদিও লিগাল প্রসেস ঠিক থাকতে পারে, 2/3 মেজরিটি আপনার আছে, আপনি অনেক কিছু করতে পারেন, বাট এটাকে গণতান্ত্রিক বলা যায় না। এরপরে আমরা এই রায়ের ব্যাপারে আসি। রায়টা হলো 4:3 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে 4 জন বিচারপতি বলেছেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা অসাংবিধানিক, 3 জন বলেছেন সাংবিধানিক। তার মধ্যে এই 4 জন আবার বলেছেন যে রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে পরবর্তী দুইটি ইলেকশন কেয়ারটেকারের আন্ডারে হতে পারে। তাহলে কি দাঁড়ালো? 3 জন বলেছেন কেয়ারটেকার নিয়ে কোনো সমস্যাই নেই, 4 জন বলেছেন সমস্যা আছে, কিন্তু পরের দুইটা হবে কেয়ারটেকারের আন্ডারে। তাহলে 7 জন বিচারপতি তারা কিন্তু একমত যে পরের দুইটি ইলেকশন কেয়ারটেকারের আন্ডারে হবে। তাহলে দুইটি ইলেকশন কিন্তু আমাদের পাওনা আছে কেয়ারটেকার সরকারের আন্ডারে। 7 জন বিচারপতি ওই একই কথা বলেছেন। এবার আসি যে বিচারপতি খায়রুল হক সাহেব অবসরের পরে রায় লিখেছেন। অবসরের পরে রায় লেখা, এটা নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। সুরেন্দ্র কুমার সিনহা সাহেব অনেক বক্তব্য দিয়েছিলেন প্রধান বিচারপতি থাকা অবস্থায়। এখন এটা ভ্যালিড কিনা এটা একটা প্রশ্ন। যদি তত্ত্বাবধায়ক মানে শপথের পরে রায় লেখাটা ইলিগাল হয় বা বেআইনি হয়, তাহলে কিন্তু ওনার মেজরিটিটা থাকে না, এবং রায়টাকে উনি পরিবর্তন করেছিলেন। এমন না যে শর্ট অর্ডারে যা আছে তাই লিখলেন, উনি ওনার ওই পর্যবেক্ষণটাকে পরিবর্তন করে দিয়েছেন। এরপরে আসি যে এই 4 জন তারা কি কেন এটাকে বাতিল করেছেন। দুইটা কারণ দেখিয়েছেন। একটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে যে সাবেক প্রধান বিচারপতি সদ্য বিদায়ী অথবা আপিল বিভাগের সিনিয়র বিচারপতি তিনি এই সরকারের প্রধান হবে।
তো একজন বিচারক যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন, সেই ক্ষেত্রে এটা বিচার বিভাগের স্বাধীনতার সাথে সাংঘর্ষিক। এটা একটা ভালো আর্গুমেন্ট। আর সেকেন্ড যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই 3 মাস যে সরকার দায়িত্ব পালন করে তারা তো অনির্বাচিত, জনগণের প্রতিনিধি না। এই কারণে তো সুতরাং আমাকে একেবারে আজীবন মানে বিরামহীন গণতন্ত্র থাকতে হবে, মাঝখানে 3 মাসের জন্য একজন আসবে সেটা মেনে নেওয়া যাবে না। এখন খেয়াল করেন, তো এটার জন্য তো তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার দরকার ছিল না, কারণ প্রধান বিচারপতি হতে পারবে না, ভালো কথা, আমরা একজন ইন্ডিপেন্ডেন্ট সিটিজেন, কৃষক শ্রমিক থেকে একজন কেয়ারটেকারের চিফ বানাবো, কি সমস্যা আছে? তাহলে তো আর বিচার বিভাগের স্বাধীনতা নষ্ট হচ্ছে না। আমরা একজন গণ্যমান্য ব্যক্তি দেখে কেয়ারটেকারের চিফ বানাবো। তাহলে প্রথম যে ডিফেক্ট, এটা খুবই সহজে সংশোধন করা যায়, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বিচারক থাকবে না, সরকারি চাকরিজীবী থাকবে না, কোনো জায়গা থেকে কেউ থাকবে না, যে জীবনে চাকরি বাকরি কিছুই করে না এরকম একজন লোককে আমরা অ্যাপয়েন্ট করব, তাহলে হয়ে যায়। নাম্বার 2, তারা বলেছেন যে এই লোকগুলো নির্বাচিত না, কিন্তু একটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সবসময় নির্বাচিত সরকার থাকতে হবে এটা বাধ্যতামূলক না। যেমন আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 123-3 এখানে আছে যে সংসদ যদি কোনো কারণে ভেঙে যায়, মেয়াদ পূর্ণ হয় নাই কিন্তু সংসদ ভেঙে যায়, নানা কারণে ভাঙতে পারে, সবাই মিলে পদত্যাগ করতে পারে, এই অবস্থায় পরবর্তী নির্বাচন 90 দিনের মধ্যে হবে। তাহলে সংসদ ভেঙে গেল, তাহলে তো সংসদে নির্বাচিত প্রতিনিধিরা তারা নাই, কিন্তু সরকারটা তো থাকে, এক্সিকিউটিভ মিনিস্টার, প্রাইম মিনিস্টার থাকে, তো তখন তো সে সংসদের ভোটে নির্বাচিত এটা বলা যায় না। এই সিচুয়েশনে কিন্তু একটা অনির্বাচিত সরকার টাইপেরই একটা সরকার থাকে। আবার সেকেন্ড যে আর্গুমেন্ট, ওনাদের আর্গুমেন্টটা আসলে ভ্যালিড প্রমাণিত হয় নাই। এখানে অ্যামিকাস কিউরি ছিলেন 8 জন, দেশের প্রথিতযশা আইনজীবী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। তাদের মধ্যে একজন জনাব আজমালুল হোসাইন কেসি, উনি বাদে বাকি 7 জনের মধ্যে ডক্টর কামাল হোসেন, টিএস খান, ব্যারিস্টার আমিরুল ইসলাম, রকুনউদ্দিন মাহমুদ, মাহমুদুল ইসলাম, ওনারা সবাই বলেছেন যে, এবং ডক্টর এম জহির, যে কেয়ারটেকার সরকার থাকতে হবে এবং এটার প্রয়োজনীয়তা বলেছেন, অপরিহার্যতা বলেছেন, এবং এটা না থাকলে যে কি বিপদ হবে সেই আশঙ্কার কথা ওনারা বলেছিলেন। কিন্তু আমাদের যে বিচারপতি, ওনারা এই বিষয়টা কোনো মতেও বিবেচনায় নেননি। তবে বিবেচনায় নিয়ে পরবর্তী 2টি ইলেকশন কেয়ারটেকারের আন্ডারে করতে বলেছিলেন। এখন দেখা গেল যে ওই বিচারপতিরা যে কথাগুলো বলেছিলেন, মেজরিটি জাস্টিসরা, যে কেয়ারটেকারের কারণে গণতন্ত্র এটা সাংঘর্ষিক, কিন্তু কি দেখা গেল তারপরে দেশের মানুষের আর ভোটাধিকারই নাই। তাত্ত্বিকভাবে 90টা দিন সময়ের জন্য ওনারা একজন নির্বাচিত সরকারের অধীনে থাকার জন্য দেখা গেল যে সেই দিন থেকে আজকে 10 বছর, বা সেই 11 সাল থেকে, আমরা যদি 14 সাল থেকেও ধরি, দেশের মানুষ আর ভোট দিতে পারছে না। তাহলে ওনাদের অ্যাজাম্পশনটা ভুল এবং আর্গুমেন্টটা আনসাউন্ড, সাউন্ড গ্রাউন্ডের উপরে নাই, এটা প্রমাণিত হলো পরবর্তীতে। এবং বাংলাদেশের যে একটা স্পেসিফিক কন্টেস্ট, আমাদের ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলো যে সুগঠিত না, এটাকে ওনারা বিবেচনায় নেননি। এইবার আপনি এই মেজরিটি জাজমেন্টের একটা দেখেন, এই জাজমেন্টে 4 জন, এখানে জাস্টিস সিনহা, উনি ফুল জাজমেন্টে কিন্তু আবার এই 2টা ইলেকশন কেয়ারটেকারে করার কথা বলেছিলেন, সংসদের অ্যাপ্রুভালের কথা আবার বলেন নাই। তাহলে এইখানে যদি আমরা দেখি, তাহলে জাস্টিস সিনহা কিন্তু ওই মাইনরিটি 3 জন এবং জাস্টিস সিনহা, এই 4 জন মিলে আবার হয় যে মেজরিটিরা 2টা ইলেকশন কেয়ারটেকারের আন্ডারে করতে বলেছেন। এই 4 জন যারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সাথে একমত পোষণ করেছেন, তারা প্রত্যেকে বাংলাদেশের প্রধান বিচারপতি হয়েছেন। জাস্টিস খায়রুল হক, তারপরে জাস্টিস মুজাম্মেল হক, তারপরে জাস্টিস এস কে সিনহা এবং জাস্টিস সৈয়দ মাহমুদ হোসেন। 3 জন দ্বিমত পোষণ করেছেন। জাস্টিস আব্দুল ওহাব মিয়া, তিনি সিনিয়র হওয়ার সত্ত্বেও তাকে প্রধান বিচারপতি করা হয় নাই। এরপরে জাস্টিস নাজমুনারা সুলতানা, উনি যথানিয়মে অবসর নিয়েছেন। জাস্টিস ইমান আলী, তিনিও সিনিয়র হওয়া সত্ত্বেও তাকে প্রধান বিচারপতি করা হয় নাই। তাহলে এখানে পলিটিক্সটা কি দেখা গেল, যে আমরা একটা কাকতালীয় মিল দেখতে পাই, যে যারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এটা মেজরিটি জাজমেন্টে ঐকমত্য পোষণ করেছেন, তারা প্রত্যেকে বাংলাদেশের প্রধান বিচারপতি হয়েছেন। আর যারা ঐকমত্য পোষণ করেননি, সেই 3 জনের 2 জন, তারা সিনিয়র হওয়া সত্ত্বেও প্রধান বিচারপতি হননি বাংলাদেশের। এইবার এই জাজমেন্ট গুলোতে মেজরিটি তারা কি বলেছেন সেটা তো আমরা জানলাম। মাইনরিটি জাজমেন্টের ক্ষেত্রে তারা কি বলেছেন? জাস্টিস ওহাব মিয়া, তিনি বলেছেন এটা গণতান্ত্রিক অপরিহার্যতা। উনি বাংলাদেশের 1996 সালের কনটেক্সটকে বিবেচনায় নিয়েছেন, যে আসলে
এই দেশে একটা কেয়ারটেকার সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন করা যে সম্ভব হবে না, সেই বাস্তবতাটা উনি কিন্তু তুলে ধরেছেন। জাস্টিস নাজমুনারা সুলতানা ওনার সাথে একমত পোষণ করেছেন। জাস্টিস ইমান আলী উনি এটাকে বলেছেন যে এটা একটা পলিসি ডিসিশন, বাট একটা রাজনৈতিক ব্যাপার, এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক না, এটা অসাংবিধানিক না, তবে এটা থাকবে কি থাকবে না এটা জনগণ ঠিক করবে। জনগণ কিভাবে ঠিক করবে? তাদের নির্বাচিত প্রতিনিধি তারা পার্লামেন্টে আছে, সংসদে এটা ঠিক হবে। তাহলে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে কোর্টের রায়ের কথা বলে, আসলে কোর্টেও কিন্তু রায়টা একটা ব্যাখ্যা আমি দিলাম, এবং কোর্টের যে মিস্টার জাস্টিস ইমান আলী তিনি কিন্তু এটার একটা সঠিক ব্যাখ্যা দিয়েছেন যে এটা থাকবে কি থাকবে না এটা নির্ভর করে পার্লামেন্টের উপরে, এবং এটা 1996 সালে একটা ঐকমত্যের ভিত্তিতে পার্লামেন্টে হয়েছিল। এবারও উনি সব দলমত মিলে তাদের রাজনৈতিক ব্যাপার আলাপ আলোচনা করতে বলেছিলেন, কিন্তু সেটাকে উপেক্ষা করে এই আদালতের রায়কে একটা ঢাল হিসেবে ব্যবহার করে, কিন্তু আমি আপনাকে প্রথমেই বলেছি আদালতের রায়টা ফুল জাজমেন্ট এসেছিল 2012 সালের সেপ্টেম্বর মাসে, আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে 2011 সালের জুন মাসের 25 তারিখ, এটা গেজেট হয়েছে জুলাই মাসের 3 তারিখ। তাহলে তারা কিন্তু অনেক আগেই সবকিছু শেষ করে ফেলেছে। আবার শর্ট অর্ডার, ফুল জাজমেন্ট, মাঝখানে যে আলোচনার কথা বলা ছিল সেগুলো মানা হয় নাই। তাহলে আদালতের রায়ের কথা বলা এটা একটা এক্সকিউজ, এবং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে একটা দলীয় সরকারের অধীনে ইলেকশন করা, নিয়ন্ত্রিত ইলেকশন করা, এটার একটা ডিজাইন বা ব্লু প্রিন্ট এটা কিভাবে হয়েছে আমার মনে হয় যে আমি সংক্ষেপে ব্যাখ্যা করতে পেরেছি। আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ হাবিব।